শিক্ষার্থী বন্ধুরা, আমি সুখদেব স্যার। আমি হলাম তোমাদের সুখদেব স্যার। এটা পরে আমি প্রবেশ করছি। কেন এটা মুখে লাগিয়েছি তার তাৎপর্য তোমাদের জানা আছে। কেননা পুরো বিশ্ব এখন কোভিড-19 ধরাশায়ী হয়েছে। সেক্ষেত্রে আমাদের সুরক্ষিত থাকার জন্য যখনই বাইরে বেরোবো অবশ্যই মাস্ক পরব। আর মাস্ক পরার পাশাপাশি সরকারি আরও যে স্বাস্থ্যবিধিগুলো আছে সেগুলো তোমরা মেনে চলবে। তো আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি যে কোভিড-19 কারণে ক্ষতিগ্রস্ত যে হয়েছে লেখাপড়া সেগুলো কিছুটা পুষিয়ে দেওয়ার জন্য বা কিছুটা কভার করার জন্য আমরা তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি, যেখান থেকে কিছুটা হলেও তোমরা উপকৃত হবে। এবং এই জন্য আমি বাহানু স্কুলকে প্রথমে সাধুবাদ জানাই এবং বাহানু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা। আজকের বিষয় আলোচনা করার আগে আমি বিষয় শিক্ষক সূর্য মজুমদার, সিনিয়র শিক্ষক সহকারী বাংলা। আমি তোমাদের যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো সেটা হলো অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ নির্মিতি। আজকের আলোচনার বিষয় সন্ধি। কিন্তু এই সন্ধি আমরা যতটুকু জানি যে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সবারই আছে। তো এটা শুধুমাত্র অষ্টম শ্রেণী উল্লেখ করলেও এটা অষ্টম শ্রেণী সবারই প্রয়োজন হতে পারে বা কাজে আসবে। তোমরা মনে করতে পারো সন্ধি, সেটা আমরা ছোট সময় থেকেই পড়ছি। এখানে নতুন করে আর কি শেখার বা জানার আছে? আসলে জানার কিংবা শেখার কোনো শেষ নেই। আর এক একজনের বলার ধরন কিংবা প্রসঙ্গ ভিত্তিক আলোচনার বিষয়টা আলাদা হয়ে থাকে। সেক্ষেত্রে আমার আলোচনার বিষয়টা আলাদা হতে পারে। এখান থেকে নতুন কিছু আসতে পারে। হয়তো তোমরা যা জানতে না সেগুলো জানতে পারবে, অথবা যা জানো তার সাথে মিলে নিতে পারবে। সে কারণে সন্ধিকে আমরা পূর্বে অনেক পড়েছি, আলোচনা করেছি। এটা সত্য কথা, কারণ আমরা সন্ধি প্রাথমিকই মনে হয় শুরু হয়, ওখান থেকে শুরু হওয়ার পরে আমরা আজকে পর্যন্ত সন্ধি দশম শ্রেণী পর্যন্ত মনে হয় ইন্টারমিডিয়েট আছে কিনা জানি না, সম্ভবত আছে। তো এই সন্ধি যতই সহজ বলি, সন্ধি নির্ণয় করাটা কিন্তু অতটা সহজ না। সেজন্য কিছু নির্দিষ্ট সূত্র অনুসারে আমাদেরকে আগাতে হবে। কারণ কি, আমরা মনে করি আগে ছোট সময় বলছি বিদ্যালয় পরীক্ষা, কিন্তু সেগুলো কি সন্ধি যদি নির্ণয় করতে দেওয়া হয় সমস্যাটা তখনই হবে। তো সে নির্ণয়, বিশেষ করে সন্ধির বিশ্লেষণ কিংবা নির্ণয় সঠিক এবং নির্ভুল যাতে হয়, সে কারণে আজকের এই সন্ধির আলোচনা অবশ্যই তোমাদের প্রত্যেকে দেখা উচিত। ঠিক আছে, তো দেখি আমি তোমাদের জন্য আজকে কি উপস্থিত করছি। সন্ধি শব্দের অর্থ হলো মিলন। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, মিলন। এই মিলনটা হবে ধ্বনি কিংবা বর্ণের। মিলনটা কিসের হবে তাহলে? ধ্বনি কিংবা বর্ণের। পাশাপাশি দুইটা ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে। কিন্তু এই পাশাপাশি যে দুইটা বর্ণ আছে, এই পাশাপাশি বর্ণ দুইটা কিন্তু আমরা অনেকে সহজে আবিষ্কার করতে পারি না, যার কারণে সন্ধিটা আমাদের সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয় না। আমার কথা আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা। শিক্ষার্থী বন্ধুরা, পাশাপাশি, এই পাশাপাশি ধ্বনি বা বর্ণের মিলন, এই ধ্বনি বা বর্ণের মিলন, এটাই সন্ধি নির্ধারিত হবে। এটা আসলে কি সন্ধি? সেজন্য আমাদের অবশ্যই পাশাপাশি বর্ণ দুইটাকে নির্ভুলভাবে আবিষ্কার করতে হবে। আবিষ্কার অর্থ হলো খুঁজে বের করা। যেমন দেখো, আমি এখানে একটা দুইটি উদাহরণ দিয়েছি। দেখো, শুভ যোগ ইচ্ছা হলো কি শুভেচ্ছা। এখন আমরা কিন্তু নর্মালি চিন্তা করবো, মানে স্বাভাবিকভাবে চিন্তা করবো যে এখানে তো পাশাপাশি বর্ণ এই ভ আর রসই। কিন্তু বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, যদি ভ আর রসই হয় তাহলে আমার সন্ধি নির্ণয়টা কিন্তু ভুল হয়ে যাবে। আসলে এখানে ভ না। তোমাদের মনে রাখা উচিত প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞাটা হলো এরকম, একটু আমি বলি, তোমরা শোনো। যেসব ধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। তাহলে কি হলো? প্রত্যেকটা ব্যঞ্জনের ভিতরে একটা বিলীন অবস্থায় কার থাকে বা স্বর থাকে। আবারও বলছি, প্রত্যেকটা ব্যঞ্জনের ভিতরেই বিলীন অবস্থায় একটা স্বরধ্বনি থাকে। তাহলে আমরা সেই বিলীন অবস্থায় স্বরধ্বনি কিভাবে আছে একটু দেখি। শুভ,
আমরা ভ বলি তো ভ, তার সাথে বিলীন অবস্থা কিন্তু একটা অর উচ্চারণ আসে, অধ্বনির উচ্চারণ আসে। এই হলো আমার সেই অ। তাহলে এখানে কি আমরা ভ পাশা মানে পাশে পেলাম কি ভ নাকি অ? আসলে ভ না, আসবে স্বরে অ। আর এখানে আছে রস্বই। তাহলে দেখো পাশাপাশি দুইটা ধ্বনির মিলন। এখন আমি যদি ভ আর রস্বই মিলাইতাম তাহলে কিন্তু শুভেচ্ছা ব্যঞ্জন সন্ধি হইতো, কিন্তু আসলে শুভেচ্ছা এটা হবে স্বরসন্ধি। কেন না? কারণ দুইটা স্বর এখানে আমার পাশাপাশি আছে। কিন্তু তোমরা মানে স্বাভাবিকভাবে যা দেখবা তা দেখো একটা ভ, তাহলে আমার সন্ধি নির্ণয়টা পুরো ভুল হয়ে গেল। মনে হয় আমি বুঝতে পারছি। এবার দেখো রবিজ কেন্দ্র, এখানে আমরা ঠিক একই দেখি। এখানে কিন্তু ভয়ের সাথে অটা বিলীন ছিল, আর এখানে কিন্তু বয়ের সাথে একটা রস্বই যুক্ত আছে, এখানে আর বিলীন নেই। রবি, রবি, এটা কিন্তু শেষে উচ্চারিত আছে, তাহলে শেষ বর্ণ কি? রস্বই, আর এখানে আছে রস্বই, দুইটা পাশাপাশি স্বর, তার মানে রবীন্দ্র স্বরসন্ধি। কিন্তু আমরা যদি ব আর রস্বই নিতাম পাশাপাশি তাহলে এটা স্বরসন্ধি যেত, ভুল। আশা করি বুঝতে পারছি। পরে দেখো পদ যোগ হতি পদ্ধতি, এখানে দেখো দৈন্যটা হসন্ত ব্যবহার করা হয়েছে। হসন্তটা হলো এই কারণে যে হসন্ত শুধুমাত্র ব্যঞ্জনের সাথে যুক্ত হয়, এটা মনে রাখবা। এবং হসন্তর সাথে মানে ব্যঞ্জনের সাথে হসন্ত মানে কি? ওই ব্যঞ্জনের সাথে আর কোনো স্বরধ্বনি যুক্ত হবে না, অর্থাৎ ব্যঞ্জন ব্যঞ্জনই থাকবে। যেমন দেখো এখানে কিন্তু ভ, এখানে কিন্তু হসন্ত নাই, ভর জায়গায় বিলীন অ ছিল, অ এসেছে। আর এখন দেখো দর নিচে হসন্ত আছে, দ দ এসেছে, কারণ এর সাথে কোনো কার চিহ্ন যুক্ত হবে না, অর্থাৎ এর সাথে এই ব্যঞ্জনটা সম্পূর্ণ স্বরধ্বনি মুক্ত, যার কারণে দ দই হয়েছে। আর এখানে আছে হ, দ যোগ হ, তার মানে পাশাপাশি দুইটি কি পেয়েছি? ব্যঞ্জন পেয়েছি, যার কারণে পদ্ধতি ব্যঞ্জন ধ্বনি। আমি মনে হয় বুঝাইতে পারছি। আবারও বলছি, পাশাপাশি স্বরগুলো যদি আমরা সঠিকভাবে নির্ণয় না করতে পারি বা ধ্বনির মিলন না ঘটাইতে পারি কিংবা মিলনে ব্যর্থ হই, তাহলে অবশ্যই তোমার সন্ধি নির্ণয়টা পুরোপুরি ভুল হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। আমরা পরে দেখি সন্ধির শ্রেণী বিভাগ। বাংলা সন্ধি দুই প্রকার, যথা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। আবার তৎসম সন্ধি তিন প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। ঠিক আছে, আমরা এখন শ্রেণীভিত্তিক আলোচনায় সামনে যাই। স্বরসন্ধি দেখো, এটার জন্য আমি একটা সূত্র আবিষ্কার করছি, আমি না, হয়তো অনেকে এটাকে ফলো করে, বা এটা এই নিয়ম ছাড়া তোমার কখনোই স্বরসন্ধি নির্ণয় করা সম্ভব হবে না, হইলেও সেটা নির্ভুলভাবে সম্ভব হবে না। যেমন দেখো স্বরধ্বনি যোগ স্বরধ্বনি, অর্থাৎ কি? পাশাপাশি দুইটা স্বরের মিলন ঘটবে, পাশাপাশি দুইটা স্বরের মিলন ঘটবে। বুঝে নিয়ে আবার বলছি, স্বরধ্বনি সূত্রটা হলো স্বরধ্বনি যোগ স্বরধ্বনি। স্বরসন্ধি নির্ণয় করতে গেলে অবশ্যই পাশাপাশি আমার ধ্বনি দুইটা কি হবে? স্বরধ্বনি। যেমন দেখো বিদ্যা যোগ আলয়, বিদ্যা এবং আলয় দুইটা কিন্তু আলাদা শব্দ এবং দুইটার আলাদা অর্থ। এখন আগেই বলেছিলাম শেষ বর্ণটা কি, পাশাপাশি কোন ধ্বনি দুইটার মিলন হচ্ছে। এখানে দেখো বিদ্যার সাথে স্বরে আ, এই যে স্বরে আ, আর এখানে আছে স্বরে আ, খেয়াল করছো? তাহলে দেখো পাশাপাশি আমি দুটো স্বর পেয়েছি, তার মানে বিদ্যালয় স্বরসন্ধি। এরকম যদি আমরা পাশাপাশি বর্ণগুলোকে সঠিকভাবে নির্ণয় করতে পারি তাহলে কখনোই আমাদের সন্ধি নির্ণয় তো কোন অবস্থাতেই ভুল হবে না। আর যদি এটা করতে ব্যর্থ হই তাহলে আমরা ওটা আন্দাজে কখনো স্বরসন্ধি বলবো, কখনো ব্যঞ্জন সন্ধি বলবো, কখনো বিসর্গ সন্ধি বলবো, যা মন চাইবে তাই বলবো। যদি এটা আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি তাহলে আন্দাজে কথা বলা বা অনুমান ভিত্তিক কথা বলা আর কোনো দরকার হবে না। এবার দেখো শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। এখানে দেখো বর্ষার সাথে অ, এখানে রস্বই, শেষ বর্ণ অর্থাৎ পাশাপাশি। এটা এখানে কিন্তু তালব্য বসা আছে, রস্য আছে, এটা কিন্তু পাশে না, কারণ এটার পাশে এটা থাকতে হবে, অর্থাৎ পাশাপাশি কোন দুইটা আছে দেখো, এটার পাশে এটা, এই পাশাপাশি, এটার বলা পাশাপাশি। কখনোই এই চ কিংবা তালব্য বসা, চ কিংবা ব পাশাপাশি হতে পারে না। পাশাপাশি হবে এখানে যে বর্ণটা থাকবে সেটা বিলীন থাকুক, যুক্ত থাকুক, কাট থাকুক বা না থাকুক সেটা দিয়ে। যেমন দেখো বর্ষাতে আমার বিলীন অবস্থা অ আছে, ভ, ভ আমার উচ্চারণ ভ, ভর সাথে এটা শেষে কি হয়? অ উচ্চারণ হয়।
এই যে অ আর এখানে আছে রস্যই, কি পেলাম? পাশাপাশি দুইটা স্বর পেয়েছি, তার মানে এটা স্বরের সন্ধি। এবার দেখো আরেকটা নিলাম, ইতি যোগ আদি ইত্যাদি। এখানে ইতির শেষ বর্ণটা কি? ইতির শেষ বর্ণটা দেখো রস্যই, ইতি, তি, তি উচ্চারণ করলাম তারা তি, তি শেষে কিন্তু ই উচ্চারণ নেই, ই। তাহলে এখানে পেলে আমরা শেষ বর্ণ ই, আর এখানে আগে আছে স্বরিয়া, তার মানে পাশাপাশি দুইটা স্বর পেয়েছি, রস্যই এবং ফেরা, তার মানে ইত্যাদি স্বরের সন্ধি। আশা করি বুঝতে সক্ষম হয়েছে। এরপর দেখো ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি একটু তোমাদের জন্য কঠিন মনে হইতে পারে। আসলে যদি এখানে যেভাবে দেয়া আছে সেটাকে পুরোপুরি অনুসরণ করতে পারো, অতটা কঠিন মনে হবে না, এটা আমার বিশ্বাস। তো দেখি আমার বিশ্বাস কতটুকু তোমাদের কাজে আসে। ব্যঞ্জন ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি যোগ স্বরধ্বনি, অর্থাৎ এখানে 1 2 3 তিনটে ধাপ করেছি আমি। কখনো ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন থাকতে পারে, কখনো ব্যঞ্জনের সাথে স্বর থাকতে পারে, কখনো স্বরের সাথে ব্যঞ্জন থাকতে পারে। এই তিনটে ধাপে এই ব্যঞ্জন সন্ধি নির্ণয় করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা আবার একটু সূত্রটা খেয়াল করো, তিনটা ধাপ আছে এবং এই তিনটা ধাপে তোমার এই কার্য সম্পন্ন করতে হবে এবং পাশাপাশি এভাবেই ধ্বনিগুলো আসবে। তিনটে ধাপে আমি দেখো পরে 1 2 3 তিনটে ধাপটি আলাদা আলাদা উদাহরণ দিয়ে যাতে বুঝিয়ে দিয়েছি তোমাদের বুঝতে কষ্ট না হয়। শিক্ষার্থী বন্ধুরা আবারও খেয়াল করি, ব্যঞ্জনের সাথে কখনো ব্যঞ্জন হবে, কখনো ব্যঞ্জনের সাথে স্বর হবে, কখনো স্বরের সাথে ব্যঞ্জন হবে। সেজন্য আমি এটা নিয়েছি 1, এখান থেকে 2, আর এটা থেকে এটা 3, এই তিনটে ধাপে বিভক্ত করেছি। নাম্বার 1 ব্যঞ্জন ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি। কি বুঝলাম? পাশাপাশি ধ্বনি দুটো হবে ব্যঞ্জন, পাশাপাশি ধ্বনি দুটো হবে ব্যঞ্জন। দেখো পথ যোগ হতি, দয়ের নিচে কিন্তু হসন্ত আছে, আমরা পূর্বে আলোচনা করেছিলাম। হসন্ত থাকা মানে কি? ওটার সাথে কখনোই কোনো কার বা স্বরধ্বনি আসবে না, অর্থাৎ যে ব্যঞ্জন দেখা যায় সেই ব্যঞ্জনটাই সরাসরি আসবে, অর্থাৎ এই ব্যঞ্জনটা স্বরধ্বনি মুক্ত, ওর সাথে কোনো স্বর আসবে না। সেজন্য দর দ আর হর হ। তাহলে দেখো দ এবং হ দুইটি ব্যঞ্জন পদ্ধতি, ব্যঞ্জন সন্ধি, কারণ পাশাপাশি দুইটি ধ্বনি কি পেয়েছি? ব্যঞ্জন। শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পারছো। পরে আসে 2 নম্বর ব্যঞ্জন ধ্বনি যোগ স্বরধ্বনি। ব্যঞ্জন ধ্বনি যোগ স্বরধ্বনি, তার মানে কি? আগে থাকবে আমার ব্যঞ্জন, পরে আসবে একটা স্বর, যে ধ্বনি দুটো মিলবে তার একটা ব্যঞ্জন আর একটা হলো স্বর। দিক যোগ অন্ত, এখানে ক নিচেটা হর্ষন্ত আছে, কি বলেছিলাম? ক কই থাকবে, কারণ হর্ষন্ত মানে কি? ওটা স্বরধ্বনি মুক্ত। আর অন্তর অ, এখানে ব্যঞ্জন আর এটা হলো স্বর, তাহলে দিগন্ত, স্বরের সন্ধি। পরে দেখো স্বরের সন্ধি স্বরধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ পূর্বে থাকে প্রথমে থাকবে আমাদের স্বরধ্বনি, পরে হবে ব্যঞ্জন ধ্বনি। যেমন আসো তরু যোগ ছায়া, তরু যোগ ছায়া, তরু ছায়া। এখান থেকে তরু রু, রস্যু করে রু, রু উচ্চারণ করে শেষে রস্যু আছে, তার মানে শেষ বর্ণ রস্য, আর এখানে আছে স। তার মানে প্রথমটা পাইলাম স্বরধ্বনি, পরেরটা পাইলাম ব্যঞ্জন ধ্বনি, তরু ছায়া, অর্থাৎ ব্যঞ্জন সন্ধি। দুঃখিত এখানে একটা যোগ চিহ্ন দেওয়া আছে, এখানে সমান সমান হবে, এখানে তোমরা সমান সমান ধরে নিও, অর্থাৎ তরু যোগ ছায়া সমান তরু ছায়া, তার মানে এটাও আমার ব্যঞ্জন সন্ধি। আশা করি বুঝতে পারছো। আমরা পরে যাচ্ছি বিসর্গ সন্ধি। এবার দেখো তৎসম সন্ধি অনুযায়ী 3 প্রকার, তার 3 নম্বরটা হলো বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি 2 প্রকার। দেখো বিসর্গ সন্ধি 2 প্রকার, একটা রজাত আর একটা সজাত। একটা রজাত আর একটা হলো সজাত, অর্থাৎ কখনো বিসর্গের স্থানে র হবে, কখনো বিসর্গের স্থানে স হবে, কখনো বিসর্গের স্থানে র হবে, কিংবা কখনো বিসর্গের স্থানে স হবে। এই জন্য এটাকে এই 2 ভাগে ভাগ করছে, রজাত এবং সজাত। যেমন একটা উদাহরণ দেখছি আমরা, নি যোগ র। এখানে নির পরে কি আছে? বিসর্গ আছে, নির পরে বিসর্গ আছে, নি যোগ র, নির। তাহলে এখন দেখো তো বিসর্গের পরিবর্তে এখানে কি হয়ে গেল? র হয়ে গেল। ওই যে আগে বলেছিলাম কখনো বিসর্গের স্থানে র, কখনো বিসর্গের স্থানে স। তাহলে এখানে দেখো বিসর্গের স্থানে কি হইল? বয়শূন্য র হইল।
এবার আসো সৌজাত। নমস্কার। এখানে দেখো নম যোগ কার, নম যোগ কার, অর্থাৎ এখানে বিসর্গ পরিবর্তে এই দেখো দন্তু হয়েছে। আশা করি তোমাদের বুঝাইতে পারছি। এটাই হলো বিসর্গ সন্ধি। তো উল্লেখিত আলোচনা থেকে যা যা শিখলাম, সন্ধি শব্দের অর্থ শিখেছি আমরা, ভুলে গেলে আবার বলছি। সন্ধি শব্দের অর্থ মিলন। সন্ধি কি ভুলে গেলে আবার বলছি, পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলন সন্ধি। সন্ধি শ্রেণী বিভাগ। সন্ধি দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছিল। বাংলা সন্ধি 2 প্রকার, তৎসম সন্ধি 3 প্রকার। এরপর দেখো সন্ধির সঠিকভাবে নির্ণয় ও বিশ্লেষণ, যেগুলো আমার উল্লেখিত বা পূর্ব আলোচিত সূত্রগুলো থেকে তোমাদের বুঝিয়েছি। আমার এই আলোচনা থেকে যদি তোমাদের কোন রকমের বুঝতে সমস্যা হয় কিংবা কোনো মতামত বা পরামর্শ মন্তব্য থাকে, অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবে, আমি তার সদুত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে আজকে আলোচনা এখানেই শেষ করছি। এবং যে কোনো মতামত বা যোগাযোগের জন্য আমার মুঠোফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এবং ফেসবুক আইডি এমএ সুখদেব, অর্থাৎ যেভাবে আছে ঠিক এভাবেই তোমরা ফেসবুকে সার্চ দিলে পাবে। ওখান থেকে তোমাদের নিজস্ব মতামত, মন্তব্য কিংবা যোগাযোগের জন্য বলা হইল। ঠিক পৃথিবীর ক্রান্তিকালে তোমাদেরকে সুরক্ষিত রাখার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, এবং আমি জানি এটা তোমাদের কতটা কাজে আসবে। তবে প্রত্যেকে নিজ বাড়িতে থাকো, নিরাপদে থাকো, তোমার নিজের পরিবারকে সুস্থ রাখো, এই প্রত্যাশা ব্যক্ত করে আজ এখানে বিদায় নিচ্ছি। আমি সুখদেব স্যার, ধন্যবাদ সবাইকে।